The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. 26শে নভেম্বর এই দিনটি ইতিহাসের পাতায় যদি লক্ষ্য রাখি, দেখব ভাষাচার্য সুনীতি চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর যদি আপনাদের কাছে একটু ধাঁধার ঢঙে একটা প্রশ্ন রাখি যে এই 26শে নভেম্বর 1949 সাল, তখন কোন গ্রন্থটি লেখা হয়েছিল প্রায় 1,45,000 শব্দ দিয়ে, আর কোন গ্রন্থটি মাত্র দুটি তৈরি হয়েছিল হাতে লেখা বই, যে বই দুটি তৈরি করার জন্য 64 লক্ষ টাকা তখনকার দিনে খরচা হয়েছিল। কোন বইটির প্রচ্ছদ এঁকেছিলেন আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য নন্দলাল বসু এবং তার সহকর্মীরা, বিশ্বভারতীর কলা ভবনের ছাত্রছাত্রীরা সবাই মিলে। এই বইটি তৈরি করতে আবার একটি কমিটি তৈরি হয়েছিল, তার কমিটি সর্বা করা হয়েছিল ডক্টর আম্বেদকরকে। হ্যাঁ, এবার একটু ধরে ফেলেছেন আপনারা, সেটা হচ্ছে সংবিধান। আর সেই সংবিধান তৈরির যে প্রস্তাবনা নেহেরুজি করেছিলেন সেটা 1949 সালের 26শে নভেম্বর তারিখে। অর্থাৎ 47-এ স্বাধীনতা পেয়ে গেছি, আর স্বাধীনতা পাওয়ার 48 সাল পর্যন্ত ব্রিটেনের মাউন্টব্যাটেন আমাদের গভর্নর জেনারেল হয়ে থাকলেন। তারপর করা হলো রাজাগোপালাচারীকে। রাজাগোপালাচারী শপথ দিলেন 49 সালে। কি শপথ দিলেন? তিনি শপথ দিচ্ছেন যে ব্রিটিশ রাজা রানী রাজ পরিবারের প্রতি সম্পূর্ণ আনুগত্য রেখে আমি এই কার্যভার গ্রহণ করছি। 47-এর 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে। কে কাকে স্বাধীন করলো, কে কাকে দিল? আবার অনেকে বলেন যে না, এটা ট্রান্সফার অফ পাওয়ার, মানে ক্ষমতা হস্তান্তর হয়েছে। তারই বা ডকুমেন্টস কার কাছে কি আছে? এসব প্রশ্নগুলো যখন উঠছে, এগুলোর ইন্ধন যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন একজন পরমাণু বিজ্ঞানী এবং একজন আইনজ্ঞ ডক্টর সুবোধ চন্দ্র রায়। তার সঙ্গে একটি সাক্ষাৎকার আপনাদের সামনে আমি হাজির করব, আর তার আগে থাকবে একটা প্রতিবেদন। এই যে সংবিধান নিয়ে কথা হচ্ছে, একজনের কথা বলি, তিনি দুবার দুটো বই লিখেছিলেন। একটা 1966 সালে লিখেছিলেন, আরেকটা 1999 সালে লিখেছিলেন। বই দুটি লিখেছিলেন যিনি, তার নাম হচ্ছে আপনার গ্রেনভিল অস্টিন। তিনি একজন মার্কিন ইতিহাসবিদ এবং মার্কিন সংবিধান প্রণেতাদের অন্য একজন তম। তিনি কি বলছেন? তিনি বলছেন যে সংবিধান প্রণেতা বলবো না, ভুল হয়ে গেল। তিনি সংবিধানের ওপর কিছু রিসার্চ ওয়ার্ক করেছিলেন। মূলত তিনি একজন ইতিহাসকার। তিনি যে বই দুটি লিখেছিলেন, 1966-তে লিখেছিলেন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কর্নারস্টোন অফ এ নেশন, আর 1999 সালে লিখেছিলেন ওয়ার্কিং এ ডেমোক্রেটিক কনস্টিটিউশন দ্য ইন্ডিয়ান এক্সপেরিয়েন্স। এনাকে 1966 সালে 2011 সালে ভারত সরকার পদ্মশ্রী দিয়ে তাকে কিন্তু সম্মানিত করেছিলেন। তিনি তীব্র শ্লেষের সঙ্গে বলেছিলেন যে গণপ্রজাতন্ত্রের গণপরিষদ মানে হচ্ছে কংগ্রেস, আর কংগ্রেস মানে হচ্ছে ভারত। তিনি একে বলেছিলেন কংগ্রেস অলিগার্কি। অলিগার্কি একটি গ্রিক শব্দ যার অর্থ কয়েকজনের শাসন। আর তাহলে গণপরিষদ নামটা কেন গাল ভরা নাম? এই গণপরিষদের যদি ইংরেজি করেন, যেটাকে তখনকার দিনে বলা হতো, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। তার বাংলা করলে কি গণ বলে কোনো শব্দ ঢোকে? গণ বলে কোনো শব্দ ঢোকে না। এটাও চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ডক্টর সুবোধ চন্দ্র রায়, পরমাণু বিজ্ঞানী এবং একজন আইনজ্ঞ। তার সাথে আমরা খোলা আকাশের নিচে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। সেই সাক্ষাৎকারটাই আপনাদের শোনাবো এই সংবিধান দিবসের প্রাককালে। তার আগে এই বিষয়টি এক নজরে একটু ধারণা করে নেওয়ার জন্য একটা ছোট প্রতিবেদনও রাখছি। প্রথমে প্রতিবেদন দেখুন, তারপর সরাসরি চলে যাব ডক্টর সুবোধ চন্দ্র রায়ের সঙ্গে সাক্ষাৎকারে।
নমস্কার, আমি সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শনের এই নতুন বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং মন্তব্য করবেন। মন্তব্যটা খুবই জরুরি, কারণ এই সংবিধান রচনা তো আপনাদের জন্যই। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে এরকম আরো অনেক কিছু কবর খুঁড়ে খবর তথ্য আপনাদের কাছে হাজির করতে পারি। চলুন, প্রথমে প্রতিবেদন, তারপর ডক্টর সুবোধ চন্দ্র রায় আইনজ্ঞ, তার সাথে একটি বিশেষ সাক্ষাৎকারে শুনব ভারতের সংবিধান এবং সংবিধান দিবসের বৈধতা ও তাৎপর্য বিষয়ে। চলুন। বিশ্বের প্রথম সংবিধান রচনা কোন দেশে? ইসলামী ধর্মের অনুগামীদের দাবি বিশ্বের প্রথম সংবিধান মদিনার সনদ, যা বিশ্বের প্রথম লিখিত সংবিধান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামী সম্প্রদায় গঠন করেন, তখন 52টি ধারা বিশিষ্ট একটি ইসলামিক প্রথম রাষ্ট্রের সংবিধান রচনা করেন। অন্যদিকে রাজনৈতিক ভাষ্যকারদের বক্তব্য, প্রথম সংবিধান রচনা বিশ্বের এক কনিষ্ঠতম দেশ ইউরোপের সান মারিনো প্রজাতন্ত্রের। ইতিহাস এও বলে 320 খ্রিস্টাব্দে অ্যারিস্টটল দ্য কনস্টিটিউশন অফ এথেন্স গ্রন্থে এথেন্সের সংবিধান বর্ণনা করেছিলেন। ভারতে নেহরুজি 1947 সালের 14 আগস্ট গণপরিষদের অধিবেশনে সংবিধানের রচনার জন্য আম্বেদকরের নেতৃত্বে একটি খসড়া কমিটি তৈরি করেন। 2 বছর 11 মাস 17 দিন পর 1950 সালের 24 জানুয়ারি 389 জন সদস্য সংবিধানের 2টি কপি ইংরেজি ও হিন্দি সই করেন। 40 ঘন্টা পর এই নথি ভারতের সর্বোচ্চ আইন ঘোষিত হয়। 2015 সালে প্রধানমন্ত্রী মোদিজি আম্বেদকরের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে 11 অক্টোবর মুম্বাইতে আম্বেদকরের একটি মূর্তি স্থাপনের বেদির ভিত্তিপ্রস্তর স্থাপন করে 26 নভেম্বর সংবিধান দিবস পালনের ঘোষণা করেন। অথচ আজও এই দিনটি কিন্তু আমজনতার কাছে কোনো বাড়তি শ্রদ্ধা আদায় করে না। আজ পর্যন্ত কেউ প্রশ্ন তোলেনি 26 নভেম্বর কোন আইনি নথিতে দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হতে পারে। কোন নথির ভিত্তিতে ভারত উপনিবেশ দেশ থাকা সত্ত্বেও দেশীয় শাসকদের হস্তান্তরটি স্বাধীনতার নামান্তর হতে পারে। এইসব আইনি খুঁটিনাটি নিয়েই এই পর্বের সাক্ষাৎকার দিচ্ছেন পরমাণু বিজ্ঞানী ও আইনজ্ঞ ডক্টর সুবোধ চন্দ্র রায়। নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন থেকে বলছি। আজ হচ্ছে সংবিধান দিবস, 26 নভেম্বর, 77তম সংবিধান দিবস পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। আমরা এই বিষয়ে একটি অনুষ্ঠান আপনাদের সামনে হাজির করছি এই সংবিধান দিবসকে ঘিরে। 1946 সালে আমাদের নেহরুজি এই প্রস্তাবনাটা তৈরি করেছিলেন। পরে একটা কমিটি তৈরি হলো। তৈরি হওয়ার পর আম্বেদকরের নেতৃত্বে বেশ কিছু মানুষজন এই সংবিধান রচনার কাজে হাত দেন এবং আমেরিকা, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ থেকে সেগুলোকে সংগৃহীত করে বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সংবিধান রচনা হয়েছে। প্রায় 1,37,000 সামথিং শব্দ এই সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আমাদের সঙ্গে যাকে পেয়েছি তিনি হচ্ছেন আমাদের একজন বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী, এবং তার সঙ্গে সঙ্গে একজন আইনজ্ঞ বটে, ডক্টর আমাদের সুবোধ রায়। ডক্টর রায়, আজকে খোলা আকাশের নিচে আপনাকে নিয়ে এসেছি এই জন্য যে এটা 4 দেওয়ালের মধ্যে একটা মানে বন্ধনের মধ্যে আমরা নেই, আমরা উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আলোচনা করছি সংবিধান দিবস। এর সঙ্গে আগে আপনার সঙ্গে যখন আমার আলোচনা হয়েছে তখন আপনি বলেছিলেন যে আজ যা কিছু ভারতের গন্ডগোলের মূল, সে বিষয়টি হচ্ছে যে একদম শেকড়টা কি না, একটা সংবিধান যদি রচনা থাকে তাহলে মানুষ কিন্তু তার অধিকার রক্ষা করতে পারে। কিন্তু আপনি বলছেন যে ভারতের সেরকমভাবে বৈধ সংবিধান কোনোদিন নাকি তৈরি হয়নি। এই বিষয়টা যদি একটুখানি খুলে বলেন।
হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। সংবিধান দিবস আজকে সেলিব্রেট করছেন, এই উপলক্ষে আমাদের অনুষ্ঠানটা, এই কথাবার্তা খুবই ভালো। অনেকেই জানেন যে 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পাবো, কেউ প্রজাতন্ত্র, কেউ সাধারণতন্ত্র যাইবে। সেই দিন সংবিধানটা অ্যাকচুয়ালি, যে সংবিধানের কথা আমরা সবাই বলি, সেটা আমাদের দেশে অ্যাজ ইফ এনফোর্সড, এটা ইতিহাসে। কিন্তু এইটা হওয়ার আগে, আরও 3 মাস আগে, 26শে নভেম্বর 1949 ভারতের একটা সংবিধান, যাকে আমরা বলছি, সেই সংবিধানটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অ্যাডাপ্টেড হয়েছিল এবং ইনঅ্যাক্টেড হয়েছিল। বাংলায় যেটাকে গণপরিষদ বলে। এই গণপরিষদ আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তো হয়েছিল, কিন্তু সম্পূর্ণ সংবিধানটা ভারতের সম্পূর্ণ টেরিটরিতে এনফোর্স ছিল, ডিডন্ট কাম ইনটু ফোর্স। শুধুমাত্র কয়েকটা ধারা মাত্র এনফোর্স হলো, বাদ বাকি সমস্ত কনস্টিটিউশনটা অ্যাজ ইফ এনফোর্স হলো অন 26 জানুয়ারি 1950। এই ইতিহাসটা আমরা সবাই জানি, বইতে পড়েছি, সবাই সব ব্যাপারে বলেনও বটে। কিন্তু মুশকিল হচ্ছে, আপনি একটু আগে শব্দ একটু উচ্চারণ করলেন গণপরিষদ। এই গণপরিষদ শব্দটা আপনি কোথেকে পেলেন, কখনো ভেবেছেন? আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই যে বাক্যবন্ধটা, এইটাকে আপনি বাংলায় ট্রান্সলেট করছেন, তা গণ শব্দটা কোথায় পেলেন? অ্যাসেম্বলিটা তো পরিষদ, কনস্টিটিউয়েন্ট তো কনস্টিটিউয়েন্ট, গণটা কোথায়? এটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং অবজারভেশন, খুব বেশি লোক করেন। এই গণটায় পারপাসফুলি বলা হয়েছে, ঢোকানো হয়েছে, যেন ভারতের মানুষদের, জনগণকে এর মধ্যে টেনে আনে। কিন্তু জনগণকে টেনে আনেনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তো তৈরি করেছিল ব্রিটিশদের আইন অনুযায়ী করেছিল। তার সঙ্গে কিন্তু এই স্বাধীনতা অভুক্তভোগের কোনো সম্পর্ক। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে একটা পাওয়ার দেওয়া হয়েছিল, তুমি এটা কনস্টিটিউশন। এতদিন পর্যন্ত আপনারা জানেন, আমরা সবাই জানি, আমি অন্তত জানতাম। তারপরে আমি একটু দেখতে কোন কনস্টিটিউশন তৈরি করবার জন্যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে অথরিটি দিল ব্রিটিশ পার্লামেন্ট। এইটা কি আপনারা কখনো শুনেছেন? কেউ কি বলেছেন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে কনস্টিটিউশনটা তৈরি করলো, সেই কনস্টিটিউশনটা কিসের কনস্টিটিউশন? আমরা সবাই এক কথা বলেছি, ভারতের কনস্টিটিউশন, স্বাধীন সার্বভৌম ভারতের কনস্টিটিউশন। কিন্তু স্বাধীন সার্বভৌম ভারতের কনস্টিটিউশন বলে একটা বই আছে, কিন্তু সেইটা সত্যিকারের কনস্টিটিউশন কিনা, সেইটা ধারণাটা আজকে আমি একটু ক্লিয়ার করি। আর একটা ফান্ডামেন্টাল কথা বলে দিই, আমরা সবাই জানি ভারতের একটা সংবিধান, ঠিক? কিন্তু আমি বলতে চাইছি এটা ভুল একটা ভুল। ভারতের একটা সংবিধান নেই, যেটা আছে সেটা হলো, যা আছে এক্সিস্ট করছে, এটা মানে বই হিসেবে দুটো সংবিধান। ভারতের অ্যাকচুয়ালি দুটো সংবিধান যদি বলে, একটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটা ইংরেজিতে, দ্বিতীয়টা হচ্ছে ভারতটা সংবিধান হিন্দি। এছাড়া কিন্তু ভারতের আর কোনো সংবিধান নেই। তাহলে একটা সংবিধান আছে, কথাটা ভুল। ভারতের দুটো সংবিধান, এটা মনে রাখবেন, ঠিক আছে? আপনি যদি সংবিধান আছে এটা ধরে রাখেন, তাহলেও দুটো আছে। এইবার বেসিক কোয়েশ্চেন, সংবিধানটা যাকে আমরা সংবিধান বলছি, ভারতের সংবিধান, সমস্ত ভারতে যা মানে জারি করা আছে, সেই জারি করা সংবিধানটা কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করেছিল, বা তৈরি করবার কোনো ক্ষমতা কি তাদের ছিল? এটা একটু বিস্ময়কর ব্যাপার। কোয়েশ্চেনটা করাটাও যেন দৃষ্টতা মনে হয়। মানে আপনি বৈধতার প্রশ্ন তুলছেন। আমি একেবারে বৈধতার প্রশ্ন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্বাধীন সার্বভৌম ভারত বা ইন্ডিয়া নামে দেশটা, তার কোনো সংবিধান লিখতে পারত কিনা, তার কোনো পাওয়ারই ছিল, কেউ দেখা হবে। তাহলে কোশ্চেন করতে পারেন, তাহলে যে সংবিধানটা আছে, এই যে সংবিধানটা রচিত হলো, তার জন্যে তাদের কি পাওয়ার ছিল? প্রথম উত্তর হচ্ছে, একটাই উত্তর, তাদের কোনো পাওয়ারই ছিল না এই সংবিধান দেখে। যে পাওয়ারটা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়া নামক যে ব্রিটিশ একটা ডোমিনিয়ন ছিল, সেই ডোমিনিয়নের কনস্টিটিউশন তৈরি করতে।
আপনাকে থামাচ্ছি একটু, এই সম্পর্কে যেটুকু আমরা তথ্য পাচ্ছি সেটা হচ্ছে প্রথম একটা রেজুলেশনিং অ্যাক্ট 1773, 1858, 1938, তারপর 1947, এমনি করে পরপর ব্রিটিশ আমলে কতগুলো জায়গা তৈরি হয়েছে। তাহলে আপনি যে প্রশ্নটা তুলছেন সেটা হচ্ছে যে সংবিধান বানানোর বৈধতা, এই সংবিধান বানানোর বৈধতা ভারতকে দেবে কে? কেন ব্রিটিশও তো ভারত দখল করেছিল, অফিসিয়ালি কি ভারতকে নিয়েছিল? শুধু বৈধতাটা দেবে কে? অফিসিয়ালি নিয়েছিল, কারণ এটাও একটা এই পৃথিবীর সমস্ত সভ্যতার একটা অঙ্গাঙ্গভাবে জড়িত একটা পার্টটা হচ্ছে আপনি যদি জোর করে কিছু ছিনিয়ে নেন এবং আপনার হাতে রাখতে পারেন ওটাকে, তাহলে ওটা আপনার হবে বলে বৈধতা আপনার হবে, এই বৈধতা আপনাকে দেওয়া হবে। মানে দখলীকৃত এই অধিকারটা মানে এক্সিস্ট করে এবং এই অধিকারটা স্বীকৃত সারা পৃথিবীতে। আচ্ছা, ঠিক আছে, এখানেও তাই। যদি ইংরেজরা এটাকে দখল করে নিল, যা করেছিল, তারপর তারা প্রায় 200 বছরের বেশি চালিয়েছিল, তো ওটা করবেনি, আপনি চেঞ্জ করতে পারেননি। ফলে এই ব্রিটিশরা যে জায়গাটুকু তাদের কন্ট্রোলে রেখেছিল সেটা কিন্তু ভারত নয়, আমরা অনেকেই জানি না, এইসব আমরা কখনো ভাবতে চাই না। ভারতকে ইংরেজরা কখনো দখল করে রাখে, দখল করে রেখেছিল যে জায়গাটুকু, সেই জায়গাটুকু হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া। সেটা কিন্তু বিরাট ব্যাপার নয়। ব্রিটিশ ইন্ডিয়া বাদ দিয়েও ভারতবর্ষে প্রায় 575টা ফ্রি স্টেট ছিল, যেটা পরবর্তীকালে ঢোকানো হয়েছিল। ও প্রসঙ্গে আবার পরে। আচ্ছা, আজকে এটা বড় তো ফলে সেইগুলো কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া নয়। তাহলে ব্রিটিশ ইন্ডিয়া করে যেটাকে বলছেন, সেই ব্রিটিশ ইন্ডিয়াটা কিন্তু ছোট, খুব বেশি নয়। সেই ব্রিটিশ ইন্ডিয়াটাকে 1947-এ ওরা কি করলো, দুটো ডোমিনিয়নে ভাগ, ব্রিটিশরা ভাগ, ব্রিটিশদের জিনিস ব্রিটিশরা ভাগ করেছে। ভাগটা করবে কে? একমাত্র করতে পারে ব্রিটিশ পার্লামেন্ট। তারা সেই একটা আইন পাস করলো, আইনটাতে বললো, যার নাম হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। সেখানে বলা হলো 1947 সালের 15ই আগস্ট রাত 12টার পর থেকে ব্রিটিশ ইন্ডিয়া, মানে ইন্ডিয়া বলতে যেটাকে ওটা ব্রিটিশ ইন্ডিয়াই বলবে, ওদের যা দখলে আছে ওইখানে দুটো ডোমিনিয়ন্স সেট আপ হবে। আর একটার নাম দেওয়া হবে ইন্ডিয়া, আর একটার নাম হবে পাকিস্তান। এবং ওই যে 1947 সালের 15ই আগস্ট এই দিনটা, ওটাকে বলা হলো অ্যাপয়েন্টেড ডে। অ্যাপয়েন্টেড ডে কথাটা মানে কিন্তু স্বাধীনতা দিবস। অ্যাপয়েন্টেড ডে মানে ওই দিন থেকে এই আইনটা তথাকথিত লাগু করা হবে এই ব্রিটিশ ইন্ডিয়া। তাহলে ব্রিটিশ ইন্ডিয়াকে থাকতো শুধুমাত্র একটার জায়গায় দুটো ডোমিনিয়ন, এবং ডোমিনিয়নটা ব্রিটিশদের কন্ট্রোলে কমপ্লিটলি দুটোই। কিন্তু এই ডোমিনিয়নের হেড যারা, তাদের আলাদা দুজন হেড। ঠিক আছে, একটা ডোমিনিয়ন আরেকটা ডোমিনিয়নের উপর ডিপেন্ড করবে না, এই কন্ডিশন দেওয়া হলো ওই আইনের মধ্যে। মানে ইন্ডিয়া ওয়াজ ডোমিনিয়ন, যেটাকে ইন্ডিয়া বলে বলছেন, ডোমিনিয়ন নোন অ্যাজ ইন্ডিয়া, দ্যাট ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডোমিনিয়ন নোন অ্যাজ পাকিস্তান, and Dominion known as Pakistan was complete independent of Dominion known as India. That দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, নট ইন্ডিপেন্ডেন্ট, নট কারণ ডোমিনিয়ন তখন ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, এটা তোমার কথাও বাকি আছে। তাহলে দুটোই ইন্ডিপেন্ডেন্ট মানে রেসপেক্ট ইচ আদার ইন্ডিপেন্ডেন্ট, বাট বোথ অফ দেম দে ওয়ার ডোমিনিয়ন অফ ব্রিটেন, ডোমিনিয়ন অফ ব্রিটেন। এবার বক্তব্য হচ্ছে ওই যে দুটো ডোমিনিয়ন তৈরি হলো, সেই ডোমিনিয়ন দুটো কিভাবে কনস্টিটিউট করবে, তারা কিভাবে কাজ করবে না করবে, এই জন্যে ব্রিটিশ পার্লামেন্ট বললো এই ডোমিনিয়নে কনস্টিটিউশন তৈরি করার জন্য আমরা মানে অথরিটি দিচ্ছি রেসপেক্টিভ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ দ্যাট ডোমিনিয়ন। মানে ইন্ডিয়া যে নামক ডোমিনিয়নটা, তার যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে বলা হলো তুমি এইটা করো, একটা কনস্টিটিউশন করো ফর দ্য ডোমিনিয়ন নেম ইন্ডিয়া। তাহলে পাকিস্তানের জন্য আরেকটা করা হয়েছিল। এবার বক্তব্য হচ্ছে এই তো ডোমিনিয়নের জন্য কনস্টিটিউশন বানাতে বলেছে, আপনি এই ডোমিনিয়নে কনস্টিটিউশন নিশ্চয়ই বানাতে বাধ্য, কনস্টিটিউশন তার বাইরে তো আপনি যেতে পারবেন না, আইনের বাইরে অ্যাকচুয়ালি আপনি যেতে পারবেন, সেটাও ব্রিটিশের আদেশ, অ্যাবসলিউটলি আদেশ, কেন ওদের ব্রিটিশেরই পার্ট, কনস্টিটিউশন সঙ্গে আকাশ থেকে আসে, ব্রিটিশেরই একটা সিস্টেম, ব্রিটিশেরই একটা সংস্থা, তারা সেটাই করেছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করলো কি, ভারত নামক ইন্ডিয়া নামক ডোমিনিয়নের কনস্টিটিউশন। খুব ভালো কথা, ইন্ডিয়া নামক ডোমিনিয়নের কনস্টিটিউশন। মনে রাখুন ব্রিটিশ আমলে ভারতের কনসেপ্ট ছিল, তারা শুধুই মাত্র ইন্ডিয়া, এবং ওই যে ডোমিনিয়ন নোন অ্যাজ ইন্ডিয়া, এটাও তো ওই ব্রিটিশদের পার্লামেন্টে লিখেছে। ঠিক, তাহলে আপনি যে ভারত বলে ঢোকাচ্ছেন, এটা তো আপনি কনস্টিটিউশনের বাইরে কথা বলছেন, মানে ব্রিটিশ সিস্টেমের বাইরে এসে যাচ্ছে। এবং
এই যে আপনি করলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা করলো, এটা তো ডোমিনিয়নের কনস্টিটিউশন নয়, এটাকে আপনি বলছেন ভারত একটা স্বাধীন সার্বভৌম দেশ, তার কনস্টিটিউশন নয়। যেই মুহূর্তে আপনি এটা করলেন, একবারে কি ভেবে দেখছেন যে আপনি কি অ্যাকচুয়ালি করলেন? এটা যদি করতে যান, আপনি স্বাধীন সার্বভৌম ভারতের সংবিধান তৈরি করেন, এটার মানে এই অথরিটি আপনাকে ব্রিটিশ পার্লামেন্ট দেয়নি, তার মানে আপনি ব্রিটিশ পার্লামেন্টের বিরুদ্ধে কাজ করছেন। তাহলে তো আপনারা যারা করছে রাষ্ট্রদ্রোহিতা, আপনাদের এক অর্থে না, একবারে সম্পূর্ণ অর্থে রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে। রাষ্ট্রদ্রোহিতা করে তো আপনি ছাড় পাবেন না। অথচ এরা ছাড় পেলে, কেন ছাড় পেলে বলুন তো? কারণ এই পুরো জিনিসটাই ওদের কাছে হাস্যকর বলে মনে হয়, আমার ব্যক্তিগত রিডিং। কারণ ব্রিটিশরা জানে যে আমরা তো তোমাকে বলে শুধুমাত্র ডোমিনিয়নের কনস্টিটিউশন তৈরি করছি, তুমি তো ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি কনস্টিটিউশন বানাতেই পারো, ঠিক আছে? তো বানিয়েছি, মজা করো তোমরা, আমরা চুপ করে বসে আছি। এইটা হলো সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্টে বলতেই পারতো যে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রির কনস্টিটিউশন তৈরি করে, বলতে পারতো। কেন বললো না বলুন তো? এই না বলার কারণটা একটা আছে, কারণটা তো যদি বলতো তাহলে ব্রিটিশ পার্লামেন্ট নিজেই অস্তিত্ব হারাতো। কারণ ব্রিটিশ পার্লামেন্ট একটা সভারেন কান্ট্রির পার্লামেন্ট, সে যখনই আপনি বলছেন একটা স্বাধীন দেশের কনস্টিটিউশন বানাও, তাহলে স্বাধীন দেশটার কনস্টিটিউশন কি হবে সেটা আর একটা স্বাধীন দেশ তো ডিক্টেট করতে পারে না, ব্রিটিশ পার্লামেন্ট সেটা দিতে পারতো না। তাহলে স্বাধীন ভারতের কনস্টিটিউশন তৈরি করার অথরিটি থাকে না। তাহলে মিউচুয়াল এক্সক্লুসিভ, হয় আপনি এটাকে ইন্ডিপেন্ডেন্ট বলেছেন, সঙ্গে সঙ্গে আপনি স্বীকার করেছেন ইন্ডিপেন্ডেন্ট বলে, ওখানে আর কনস্টিটিউশন হবে কি হবে না আপনার মাথা ব্যথা থাকতেই পারবে না। আর যদি আপনি বলেন যে না ওটা আমারই পার্ট, অ্যাকচুয়ালি তাদেরই পার্ট, ব্রিটিশ ইন্ডিয়া, তো ব্রিটিশ ইন্ডিয়ার যদি পার্ট হয়ে থাকে ওই ডোমিনিয়ন্টে ব্রিটিশ ডোমিনিয়ন, সেখানকার কনস্টিটিউশন তৈরি করবেন আপনি অথরিটি ডেফিনেটলি ব্রিটিশ পার্লামেন্ট, এবং তার মাধ্যমে বানাবে ব্রিটিশ ওখানে যে কনস্টিটিউয়েন্ট আছেন তাদের মাধ্যমে, সেটাই করতে বলছি, তাই করছি। এইবার আমরা এই পার্টিকুলার যে কনস্টিটিউশনটা, যে কনস্টিটিউশনটা তৈরি করবার অথরিটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল না, সেটাকে আমরা স্বাধীন ভারতের, স্বাধীন সার্বভৌম ভারতের কনস্টিটিউশন বলে মানলাম কখন এবং কি হয়, এই উত্তরটা কিন্তু আমি খুঁজে পাইনি। এইটা আম্বেদকর বলেছেন, এর মানেই একটা কনস্টিটিউশন হয়ে গেল না। নেহেরুজি কি বলেছেন, আপনাকে আইন দিয়ে বলতে, আইন কি বলছে এই কনস্টিটিউশন বৈধতা স্বীকার করেছে কোথাও, এখনো পর্যন্ত করেনি। আর একটা ভাবে বৈধতা স্বীকার করা যেত কিভাবে, যদি এমন থাকতো কোনো ধারা ওই কনস্টিটিউশনের মধ্যে যে আমরা যখন স্বাধীনতা দিই, আমরা তো এখন কনস্টিটিউয়েন্ট ফলে কনস্টিটিউশন সংবিধান হয়েছে, তাহলে এবারে এই সংবিধানটা ভারতের সবাই কি মেনে নেবে, তার জন্য আপনার একটা প্রভিশন রাখুন। অর্থাৎ কনস্টিটিউশনটা বানিয়ে নিলাম, এটা টেম্পোরারি একটা মানে মেকশিফট আনি, এরপরে আমরা এবার ভারতের মানুষদের জিজ্ঞেস করবো তারা এই কনস্টিটিউশনটা মানবেন, অ্যাকসেপ্ট করছে, এটাকে বলে র্যাটিফিকেশন। তার র্যাটিফিকেশন করতে হবে ভারতের মানুষকে, সেরকম কোনো ক্লজও আছে কি না, কোথাও কোনো ক্লজ, যার জন্য আপনি গণপরিষদ কথাটা আপত্তি করেন। গণপরিষদ তো হতেই পারে না, গণপরিষদ ভুল একটা ইন্টারপ্রিটেশন, ভুল নয়, ডেলিভারিটি ভুল করছে, ইন্টেনশনালি ব্যাপারটা করা হচ্ছে, গণশব্দটা নেই, মানুষের এখানে কোনো ভূমিকা নেই, তো মানুষ তো ওটাকে নেবে কি নেবে না, এই দুটোর মধ্যে কোনোটাই বলে, তাহলে আপনি সেটা কি করে মানুষের উপর চাপিয়ে দিয়েছেন ভারতীয় সংবিধানের জন্য? আমি যদিও প্রসঙ্গটা একটু অন্যদিকে চলে যাচ্ছি, কিন্তু বোঝার জন্য আমি বলতে চাইছি, আমাদের যাতে দর্শক বন্ধুরা বুঝতে পারেন, এই মুহূর্তে যে এসআইআর হচ্ছে তাতে বলা হচ্ছে যে অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা এটা রাখবো না, এটা আমাদের ধর্মশালা নয়, তাদের চলে যেতে হবে। তো এক্ষেত্রেও তো বলা যেতে পারে যে কে ভারতের নাগরিক, কে বাংলাদেশের নাগরিক, এই ভারত বাংলাদেশ ভাগ হবে, পূর্ব পাকিস্তান আর ভারত ভাগ হবে, সেটাও তো জনগণের কোনো ভোটে বা জনগণের কোনো মতামত না নিয়েই কিছু মানুষ নির্ধারণ করে দিল। তো কিছু মানুষ যখন নির্ধারণ করে দিচ্ছে, তখন এই মানুষগুলোকে তুমি বাংলাদেশে, তুমি ভারতে, তুমি পশ্চিমবঙ্গে এইভাবে বিভক্ত করার বিষয়টাও তো, এবং অনুপ্রবেশ বলাটাও তো আইনত, যেটা আপনি বারবার বলেন, সেটাও তাহলে বেআইনি। তার চেয়ে সাংঘাতিক বেআইনি ব্যাপারটা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এটা, এই যে আপনি কোশ্চেনটা করলেন যে ভারত সরকার এখন জানতে চাইছে এসআইআর এর মাধ্যমে যে কেউ নাগরিক কি নাগরিক না, তুমি কি নাগরিক, মানে তোমার কিভাবে জানবে, তোমার জন্ম সালটা কবে, তোমার জন্ম তারিখটা কবে, কোথায় জন্ম, এটি জানতে চাইছে তো। আচ্ছা, এইবারে যদি ওই উল্টো দিকে যার কাছে জানতে চাইছে সেই লোকটি মনে করুন আমি, আমার কাছে আপনি প্রশ্ন করছেন যে আমি আমার জন্ম কবে, আমি বলবো আচ্ছা ঠিক আছে, আপনি একটা দেশ হিসেবে আমার কাছে জানতে চাইছেন তো, দেশের সরকার, আমি আপনাকে কোশ্চেনটা করছি, আপনার জন্মটা, ইন্ডিয়া নামক যে দেশ, এই দেশের জন্মসালটা কবে আপনি বলতে পারবেন? আপনার জন্মসালটা কবে, কবে আপনি
দেশ হিসেবে স্বীকৃত হচ্ছেন পৃথিবীতে মানে আপনি লিগালি দেশ হিসেবে মনে করেন কবে ইন্ডিয়া কবে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ডিক্লেয়ার করবে যে একটা কান্ট্রি, যে কান্ট্রির একমাত্র অধিকার আছে জিজ্ঞেস করার যে তুমি আমার দেশের নাগরিক কি নাগরিক না। আপনি যদি কান্ট্রি, তার আগে তো আপনাকে কান্ট্রি হতে হবে। আপনি কান্ট্রিটা কবে হয়েছে, কোথায় হয়েছে আপনি দেখেন, এটা ডক্টর সুবোধ। তবে সেক্ষেত্রে এটাও বলা যেতে পারে যে আজকে যে মন্ত্রিসভা তৈরি হয়েছে সাংবিধানিকভাবে বলা হচ্ছে, সেই মন্ত্রিসভা তো ওই নাগরিক এবং যে নাগরিক সেটা যখন পরিষ্কার নয়, ভোটার তালিকায় নাম ইত্যাদি দেখে ঠিক হবে, তাদের ভোটেও তো এই নির্বাচিতরা নির্বাচিত হয়েছেন, তাদের যে নির্বাচিত হওয়ার যে প্রক্রিয়াটা সেটাও তাহলে তো অবৈধ থেকে। এই টোটাল নির্বাচন ব্যাপারটাই তো অবৈধ হচ্ছে, কারণ আপনার দেশটা কোথায়? আপনাকে আগে দেশটা দেশ এস্টাবলিশ করুন, কোথায় করলেন যে? আপনি মানুষকে কি করে বোঝালেন যে আপনি স্বাধীন দেশের নাগরিক? আপনি যে স্বাধীন দেশ এইটা আপনি আগে এস্টাবলিশ করুন, তারপর তো আমরা স্বাধীনতা লাভ করি। আপনি স্বাধীনতা লাভ করলে কি হয়? ইন্ডিয়া নামক দেশটা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা কিভাবে হবে? কে বাঁধবে? এটা কি ব্রিটিশরা আমাদের স্বাধীনতা দিয়ে গিয়েছিল তো কখনো? যে ব্রিটিশরা বললো যে এই নাও আমি তোমাদের ইন্ডিপেন্ডেন্স দিয়ে বলেছি কি বলেন? ঠিক আছে, আপনারা বাইরে আরেকবার মনে বলছি, আমি এর আগেও বলেছি একবার, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 পুরো অ্যাক্টে কোথাও ইন্ডিপেন্ডেন্স এই শব্দটা পাবে, ওরা ইন্ডিপেন্ডেন্স দেয়নি। ওরা তাহলে ইন্ডিপেন্ডেন্স আমরা দিত না, গ্র্যান্ট আছে ইন্ডিপেন্ডেন্স। আমরা নিজেরা কি বলেছি যে আমরা আজ থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলাম? বলেছি কি? হ্যাঁ ডিক্লেয়ার, আমরা কখনো ডিক্লেয়ার করিনি। ইন্ডিয়া আমরা কবে ডিক্লেয়ার করলাম যে আমরা স্বাধীন? আমরা ডিক্লেয়ার করতে পারছি না যদি ব্রিটিশরা না, যেই মুহূর্তে আমরা ডিক্লেয়ার করবো, ব্রিটিশরা না দেয়, ব্রিটিশরা যদি দিয়ে দিলে আমাদের ডিক্লেয়ার করা দরকার কোথায়? ব্রিটিশ দিয়ে দিয়েছে, ব্রিটিশরা দেয়নি, আমরা ডিক্লেয়ার করছি, আমরা সিটিজেন আন্ডার রাষ্ট্রদ্রোহিতা। তাই হয়েছে, যারা যারা চেয়েছেন, যেমন আমাদের মাস্টারদা চেয়েছিলেন চট্টগ্রামে, উনি তো ডিক্লেয়ার করেছেন আমাদের দেশটা তমলুকে হয়েছে, তাদের বিরুদ্ধে ব্রিটিশরা তো তাদের তো পুজো করেনি না, নিশ্চয়ই করেনি, ওইটি নর্মাল। একইভাবে আপনি যখন নাকি এটাকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ডিক্লেয়ার করবেন, তখন তারা এটাই করতো, এখনো পর্যন্ত করেননি। করেছেন কি কোথাও? এই দীর্ঘ 77 বছরে, আমি এই সংবিধান ধরি তাহলে 75-76 বছরে, তাহলে তো এখন বিষয়টায় ব্রিটিশ তো কোনো সময় আর আপত্তি করেনি। যখন ভারত স্বাধীন দেশ বলেছে, আমাদের সংবিধানের কথা বলেছে, তার মধ্যে অ্যাক্ট তৈরি হয়েছে, আইন আদালত, সুপ্রিম কোর্ট, মন্ত্রিসভা ইত্যাদি ইত্যাদি যা যা হয় সংবিধানের মধ্যে থাকার নিয়ম, সেগুলো নিয়ে কোনটাই তো আপত্তি করেনি। তাদের প্রেমের ক্ষেত্রে যেমন বলা হয় যে নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ, এক্ষেত্রে কি ওই ব্রিটিশের নীরবতাকে আমি সম্মতির লক্ষণ বলবো? সম্মতির লক্ষণ তখন হতো, মানে ভাবগত ভাবে বলছি। আমিও ভাবগত উত্তর দিচ্ছি। এই যে সম্মতিটা দেবে কে? ভারতের প্রত্যেক বিরক্ত নোয়িংলি দেবে, জেনে শুনে কি জানবে যে আমরা স্বাধীন নই, এইটা জানতে হবে। তারা কি জেনেছে সেটা? তাদেরকে আপনি ফলস ইনফরমেশন প্রথম দিন থেকে জাননি যে আমরা স্বাধীন হয়ে গেছি? আমরা তো স্বাধীন হইনি। ভারতবর্ষের স্বাধীনতা কোথায়? তাহলে সেই মুহূর্তে যারা ধরুন কংগ্রেসের হাতে তো ক্ষমতাটা এলো, কংগ্রেসের বাইরে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছাড়াও তো কিন্তু প্রশ্ন তুললো না, তারা তো সংসদীয় ওই গণতন্ত্রের একটি অঙ্গ হয়ে থাকাটাই পছন্দ করলো। হ্যাঁ, এর কারণ হচ্ছে ঠিকই বলেছে, কংগ্রেসের হাতে মানুষের হাতে কিছু নয়, মানুষের কোনো ভূমিকাই নেই দেশ। এটা হচ্ছে কংগ্রেস, কমিউনিস্ট, তারপরে কি আর সব আছে, এইসব হবে। মানুষ কোথায়? মানুষের হাতে যদি ক্ষমতাটা যেত তাহলে কিন্তু মানুষের কোশ্চেনটা করতো। মানুষকে আপনারা বোকা ভাববেন, কিন্তু মানুষ কিন্তু করতে পারছে না। কারণ কি? আপনার হাতে অস্ত্র আছে, অস্ত্র দিয়ে তো দমন করে রেখেছি মানুষ তো দমন করে নিজে না। অস্ত্র আপনি যেটা বলছেন সে তো আরেক দিক দিয়ে বলা যায় যে এটা আবার অনেকটা ভিত্তিটাও তো একটা অস্ত্র, একদম সেই নিশ্চয়ই ভিত্তি। আপনি কিছু করলেই আমি আপনাকে জেলে পড়বো, ভিত্তি অবশ্যই। আমি আপনাকে একটা কথা বলে দিই, এখন এই যে এসআইআর হচ্ছে না, জানি আপনি বসে করে, আপনারা কখনো ভেবে দেখেন যে এসআইআরটা আদৌ করতে পারে কিনা? এসআইআরটা আদৌ এটা সম্ভব কিনা আপনারা কখনো ভেবেছেন? আপনারা একটু ভাবুন, এসআইআরটা আপনি সম্ভব, যে ফর্মে করছে এসআইআরটা, এটা আপনি সম্ভব না? সেটা তো আপনি প্রথমেই বলছেন যে সংবিধানগতভাবে যদি সেই অধিকার না বর্তায় তাহলে কার অধিকার থাকছে? সমস্তটাই তো ভয়ের অ্যামনিস্টিয়া, অ্যাবসলিউটলি। বাদ বাকি যা হচ্ছে এগুলো হচ্ছে জোর জবরদস্তি করে। আমরা কিছু বলছি না, কারণ তুমি কোথায় এক করছি জানেন? এডুকেশন। আমাদের এডুকেশন নেই, আমরা ঠিকভাবে করি। আমরা সবসময় কি করি, একটা কোনো কিছু উল্টোপাল্টা কিছু হলে সেটাকে জাস্টিফাই করবে, দেখবেন কীভাবে জাস্টিফাই করছে, না ওটা ঠিকই আছে, ঠিক নেই। আপনি কোশ্চেন করুন,
তাহলে দেশের এত আইনজ্ঞ, দেশের এত আইএস, এত রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছেন, বিভিন্ন মিডিয়ায় বসে তারা এই বিষয় নিয়ে কথাবার্তা বলছেন, সবাই কি বলছেন আপনি প্রত্যেকেরই অজানা বিষয় কি, না অনুধাবন করতে পারছেন না, না ইচ্ছাকৃত ভাবে এগুলোকে আনছেন না? আমি ইচ্ছাকৃত ভাবে আনছেন না কথাটা বলবোই না, ওই ইচ্ছাকৃত ভাবে এটা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন। ইনফরমেশন যেটা আমি আবিষ্কার করেছি এটা মুহূর্তের মধ্যে, এটা হচ্ছে নর্মাল। আপনি চাইবেন, আপনি আগে করছেন, আপনি জানেন না, আপনি অনুধাবনই করেন না। এটা জন্য যে ব্রেনটা লাগানো উচিত লাগান, তা নাহলে আজকে এই অবস্থা হতে পারে না, হতে পারে না। তাহলে আজকে যে ওই 26শে নভেম্বর স্বাধীনতা মানে স্বাধীনতন্ত্র দিবসের প্রেক্ষিতে তৈরি একটি সংবিধান দিবস, তাহলে আপনি বলছেন এই শব্দটাই হচ্ছে গিয়ে এই সরকার পাথর। আপনি সংবিধানটা পাচ্ছেন কোথায়? কোন সংবিধানের কথা বলছেন? যার যে দিবস আপনারা পালন করছেন বা আমরা পালন করছি, সংবিধানটা তো আমি তো সংবিধান দেখছি, একটা বই আছে, বই তো একটা না দুটো, আবার বারবার বই দুটো, সেই দুটো সংবিধান কোথায়? মণিপুর নাকি ওটা আবার তাদের মণিপুরি মৈপই ভাষাতে তারা আবার এটাকে অনুবাদ করে, সেটা অনুবাদ করলে সংবিধান হবে, ওটা সংবিধান। সংবিধান দুটো, ইংরেজি এবং হিন্দি। কারণ ওখানে ওই যারা যারা তথাকথিত কনস্টিটিউট না কথা বলি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি মেম্বার ছিলেন, তারা সই করে, ওইটা আইন। যেখানে সই করেনি সেটা আইন। তাহলে তো ইংরেজি আর হিন্দি ছাড়া অন্য কোনো ভাষায় যখন শপথ নিচ্ছে, সে শপথটা তো তাহলে বলবেন বৈধ নয়? অ্যাবসলিউটলি বৈধ না, অ্যাবসলিউটলি বৈধ না। শুধু তাই কেন, আপনি এটা কি শপথের কথা যদি আপনি বললেন, তাহলে এটাও আপনাকে বলে দিই এই মুহূর্তে সবার সামনে এবং সবার জন্যই বলছি যে ভারতের যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিচ্ছেন, তার শপথটা ভুল, যেটা কোনো শপথ হয়। অর্থাৎ তিনি মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী তো পরে দেবেন। প্রথম থেকেই বলছেন, প্রথম থেকেই একবার আমরা মেনে নিচ্ছি, কারণ আমরা জানি না, আমরা তো বুঝতে পারিনি। যারা বোঝা উচিত ছিল তাদের তো বোঝানো উচিত ছিল, তাদের বোঝায়নি। তাহলে আপনি একজন আইনজ্ঞ হিসেবে, আমি শেষ করে আনছি, আমাদের সময় খুব কম, সেটা বলুন যে ভারতের সংবিধান বলতে যেটা বোঝায় বা ভারতীয় সংবিধান বলতে যেটা বোঝায়, সেটাকে তৈরি করতে গেলে কি করা উচিত ছিল? প্রথম এখনো কি করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে এই দেশটা স্বাধীন, এইটা আপনাকে প্রথমে এস্টাবলিশ করতে হবে লিগালি। কেউ আমি বলেছি স্বাধীন, কিন্তু কেউ কিছু বলছে না, এইসব নয়। আপনাকে লিগালি এই সূত্রটাকে টেনে আনতে হবে যে আপনি স্বাধীন। এই স্বাধীন আপনি যখন হবেন তখন আপনার দেশের সংবিধানের প্রশ্নটা আসবে, তার আগে নয়। তাহলে কমনওয়েলথভুক্ত যে দেশগুলো, তার মধ্যে ভারতও রয়েছে, তো এই কমনওয়েলথে থাকা তো তারাই থাকতে পারে যারা ওই ডোমেনিয়ানের অন্তর্গত। হ্যাঁ, সেটা তো ওদের একটা কি একটা নিয়ম করে গেছে, সিম্পল ভাবে। এর সঙ্গে স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। ওইভাবে স্বাধীনতা কথাটা ইউজ করতে পারবেন না এই দেশ সম্পর্কে। কি করে আপনি করছেন? আপনি লিগালি আপনি বলুন, আপনি কি করে করবেন? হাউ আপনার একটা পাসপোর্ট আছে, এটা আপনার স্বাধীনতা না, বলছেন নিশ্চয়ই থাকতে পারে। আগেও ছিল পাসপোর্ট, ব্রিটিশ সাবজেক্ট ছিল, এখন ব্রিটিশ সাবজেক্ট না করে আপনি বলছেন সিটিজেন অফ ইন্ডিয়া। এগুলো তো আপনি লিখেছেন বলতে, আপনি লিখলেন কি করে? আমার কোশ্চেন দেখি, আপনি লিখলেনটা কি করে? ব্রিটিশরা কোথায় দিল আপনাকে? ব্রিটিশরা তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স একটা স্বাধীনতা দেয়নি। তাহলে সবশেষে আপনাকে একটাই প্রশ্ন করব যে তাহলে ব্রিটিশ এই বিষয়টি নিয়ে নীরব কেন? ব্রিটিশরা নীরব অনেক কারণে থাকতে পারে। আমি তো আমার নিজের অভিজ্ঞতা আছে, ব্রিটিশ পার্লামেন্টকে আমি ইমেল পাঠিয়েছিলাম যে 1947 সালের 15ই আগস্ট পণ্ডিত জওয়াহরলাল নেহরুকে যে লর্ড মাউন্টব্যাটেন প্রধানমন্ত্রী হিসেবে নাকি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, তা সেটা কোন আইনের কোন ধারায়? তারা নীরব। তারা বলেছে আমাদের মানে কম্পিটেন্স, লিগাল অথরিটি, লিগাল কম্পিটেন্স নেই টু অ্যান্সার দিস কোয়েশ্চেন। আমি অবাক হয়ে গেছি, ব্রিটিশ পার্লামেন্টের লিগাল কম্পিটেন্স নেই টু অ্যান্সার মাই সিম্পল কোয়েশ্চেন। এটা আপনাকে যে লিখিত আমাকে লিখিত ইমেল আমাকে দিয়েছিল যে তা বলুন কেন করছিলাম, কি বলবো। তারাও যে বিরাট একটা দিগ্গজ আপনি ভাববেন না, অত কিছু নয়। আমার বক্তব্য এটাই, আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন? আপনাকে এই অথরিটিকে দিয়েছে। আপনি কি জানেন যে ওই 1947 15 আগস্ট নেহরুজি প্রধানমন্ত্রী হননি? এই ভুল তথ্যটা দেওয়া আছে। তারপরে আপনারা ওখানে ধরে থাকেন যে ওই সময় উনি যখন নিজেকে প্রাইম মিনিস্টার বলে কোনো কিছু একটা কমিউনিকেশন করেছেন, সেই কমিউনিকেশনগুলো সবই ভয়েড অ্যাব ইনিশিও। এটা ভুল। আপনি ওরকম যাই লিখেছেন সে তার কোনো মানে জানেন লিগালি ওর কোনো ভ্যালিডিটি নেই। কারণ হচ্ছে উনি তো ছিলেন না। বলুন তো কেন? কারণটা হচ্ছে এই যে 1947 15 আগস্ট ওই সময় পর্যন্ত ভারতে তখনও চালু আছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1955। তাহলে অ্যাকর্ডিংলি চলছে দেশে। সেখানে তো ওই দুটো অ্যাক্টের কোথাও
প্রাইম মিনিস্টার বলে কোন রকম ডেজিগনেশন ভারতের যার জন্য গভর্নর হিসেবে মাউন্ট ব্যাটেন থেকে গেলেন। মাউন্ট ব্যাটেন, হ্যাঁ, তার জন্য না জন্য নয়, মাউন্ট ব্যাটেন তো হি ওয়াজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, যেটা যাকে নাকি স্বাধীন দেশ যদি হয় তাহলে তো মাউন্ট ব্যাটেনের ওখানে অধিকার থাকে না থাকার। মাউন্ট ব্যাটেন কেন ক্রাউনেরও অধিকার থাকে, কথা বলছি মাউন্ট ব্যাটেনের সামনে পাচ্ছি আমরা। অ্যাবসলিউটলি নো। এবং তারপর রাজা গোপালাচারী যখন শপথ নিচ্ছেন হবে না, তিনি বলছেন যে আমি রাজ পরিবারের প্রতি অনুগত থেকেই শপথ। 1948 এর কথা আপনি বলছেন, আমি ভাবুন এটা কি অ্যাবসার্ড নয় জিনিসটা? এই যে অ্যাবসার্ড, এই অ্যাবসার্ডিটিটা বোঝার ক্ষমতা আমাদের নেই কেন ভাই? আমরা কি এত অশিক্ষিত? এই বারবার আমি অশিক্ষিত থাকতে ইচ্ছে করে বলি, বুঝতে পেরেছি, যাতে আমাদের মগজ শক্তি ঢোকে। পরিষ্কার লেখা আছে, আপনারা চোখ বন্ধ করে আছেন কেন? আমি এই প্রসঙ্গ বলছি, এই যে আমরা বলছি স্বাধীনতা দিবস, আমাদের কনস্টিটিউশন দিবস, এগুলো সব বলছেন, তাদেরকে বলছেন না। আপনি নিজে বুঝতে পেরেছেন কি? আপনি কি বলছেন? আমার তো মনে হচ্ছে বুঝতে পারছেন। আপনি মানে সুইচার কি নয়, আপনি নিজে জানেন না আপনি কি বলছেন। আপনি ধরে নিয়েছেন আপনি যেমন জানেন না, আমরাও তেমন জানি না। না, আমরা তেমন জানি না, আমরা দেখতে পারি, লেখা আছে ইংরেজিতে, অরিজিনাল ইংরেজি লেখা, ওটা বোঝা যায়। তাহলে তো এই ভুলটাই তো এখন বয়ে নিয়ে চলতে হবে আগামী। না, বয়ে নিয়ে চলতে হবে না, সে যখনই নাকি লোকজনের চোখটা খুলে যাবে তখন এটা বলতে আর 1 মিনিট লাগবে, এটা কন্টিনিউ ডিসকন্টিনিউ, সেই কিছু অপেক্ষা করতে হবে। আমাদের ভুল চলছে এখন, ভুল করছে, এই ভুলের মধ্যেই তো আমরা চলবো। কোনটা ঠিক বলুন তো, কোনটা ঠিক? আমি তার কোশ্চেনটা করলাম আপনাকে, আপনি যদি নিজেকে প্রমাণ করতে না পারেন যে ভারত অমুক দিন থেকে ভারত একটা স্বাধীন দেশ, এইটা যতক্ষণ পর্যন্ত আপনি এস্টাবলিশ না করতে পারবেন, আপনি কি করে বলছেন তুমি ভাই কবে থেকে তোমার জন্ম, তোমার এই দেশের নাগরিক তুমি? আরে আমার দেশের নাগরিক হওয়ার দেশ হতে হবে, দেশের নাগরিক। আপনি নিজেকে দেশ বলে প্রমাণ করতে পারছেন, আপনি নাগরিক কি আছে? দিগদর্শনের দর্শক বন্ধুরা, আপনারা যারা মিনিমাম 50-60 বছর বয়সে আছেন এখন, তারা একটা সিনেমা দেখেছিলেন তখন সিনার, সেটা হচ্ছে গল্প হলেও সত্যি। আমরা আজকে যে আলোচনাটা করলাম এটাও আমরা বলতে পারি যে সত্যি হলেও মিথ্যে। হ্যাঁ, সত্যি হলেও মিথ্যে। তো এরকম ধরনের একটা ক্যাপশন দেওয়া যায়। যা যা বললেন আমাদের ডক্টর রয়, একজন পরমাণু বিজ্ঞানী এবং আইনজ্ঞ হিসেবে তিনি যা বললেন এবং তিনি যা রিসার্চ করেছেন সেই বিষয়ে কথাটা বললেন। তো গোটা সারা ভারতবর্ষেই কিন্তু এই আজকে আমাদের সংবিধান দিবস, তারপর আসছে 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। সরকারি বিজ্ঞাপনে আপনাদের দেখাবো কোথাও লেখা থাকে প্রজাতন্ত্র দিবস এবং কোথাও লেখা থাকে সাধারণতন্ত্র দিবস। তো এই সরকারি বিজ্ঞাপন যা পত্রিকায় প্রকাশিত হয়, একজন এক এক রকম ভাবে লিখছে। একটা ডিপার্টমেন্ট লিখছে প্রজাতন্ত্র দিবস, আরেকটা ডিপার্টমেন্ট লিখছে সাধারণতন্ত্র দিবস, কিন্তু দুটো তো এক নয়। কেউ লিখছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কেউ লিখছে গণপরিষদ। আমি বক্তব্য তখনই যা বলা হয়েছিল। তো যাই হোক, এরপর ভাবনা চিন্তার ভার আমাদের দর্শক বন্ধুদের ওপর রাখছি। আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আপনারা অতি অবশ্যই মন্তব্য করে জানাবেন, আর ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন এবং অবশ্যই গ্রাহক হবেন। নমস্কার ডক্টর রায়, আজকে আপনার অনেকটা সময় নিলাম খোলা আকাশের নিচে গঙ্গার পাশে বসে। আমরা গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, গঙ্গা থেকে আরো অনেক জল বয়ে যাবে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করলাম এবং বোঝার চেষ্টা করলাম যে আপনি ঠিক কোন জায়গাটায়, মানে মৌচাকের কোন জায়গাটায় আপনি ঘা দিলেন। এখন দেখতে হবে যে ওই মৌচাকে তো ঘা দিয়েছেন, মৌমাছির কামড় আপনাকে খেতে হয় কি না। হ্যাঁ, আমি তো চাইছি, ওয়েট করছি মৌমাছির কামড় দিতে আসুক, অন্তত তাদের সঙ্গে আমি হেসে কথা বলতে পারবো, তারাও হেসে হেসে বিদায় নেবেন যখন বুঝবেন যে ব্যাপারটা সত্যি। তাহলে আজকে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।